আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? নিশ্চয়ই আল্লাহর অশেষ রহমতে তোমরা ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আমি মোহাম্মদ মুখলেসউদ্দিন, সিনিয়র শিক্ষক, নাঙ্গিয়া সাঙ্গুন আদর্শ দাখিল মাদ্রাসা, শ্রীপুর, গাজীপুর। অনলাইন ক্লাসের পক্ষ থেকে সকলকেই স্বাগত। আজকে আমরা পূর্বের ধারাবাহিকতায় নবম ও দশম শ্রেণীর বাংলা প্রথম পত্র থেকে একটি প্রবন্ধ নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, স্ক্রিনে কিছু ছবি লক্ষ্য করো। আমাদের গ্রাম বাংলার যে ঐতিহ্য, সে ঐতিহ্যের কিছু ছবি এখানে দেওয়া আছে। আমরা দ্বিতীয় স্ক্রিনেও কিছু গ্রাম বাংলার কিছু ছবি আমরা দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই অনুমান করতে পারছ আজকে আমরা কোন বিষয় নিয়ে কথা বলবো। আজকের পাঠ পল্লী সাহিত্য, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। নবম ও দশম শ্রেণীর পাঠ্য পুস্তকে তোমাদের সিলেবাস অন্তর্ভুক্ত রয়েছে। তো এই পল্লী সাহিত্য ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যখন লিখেছিলেন, এই পল্লী সাহিত্য লেখার একটি উদ্দেশ্য রয়েছে লেখকের। আমাদের যে হারিয়ে যাওয়া যে সাহিত্য, সেই সাহিত্যকে কিভাবে পুনরুদ্ধার করা যায়, এই সাহিত্যটাকে কিভাবে ধরে রাখা যায়, তার একটি চিত্র এই প্রবন্ধে তিনি সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কিশোরগঞ্জ জেলা পূর্ব ময়মনসিংহ সাহিত্য সম্মেলনে একাদশ অধিবেশনে সভাপতিত্ব করেন। ওই সভাপতিত্ব করার পর্যায়ে তিনি যে সমাপনী বক্তব্য দিয়েছিলেন, সেই বক্তব্যের একটি পূর্ণ লিখিত রূপই হচ্ছে এই পল্লী সাহিত্য। তিনি তার যে বক্তব্য ছিল, সমাপনী বক্তব্য, ওইখানে তিনি যে নির্দেশনাগুলি দিয়েছিলেন, ওইটাই একটা লিখিত রূপ হচ্ছে পল্লী সাহিত্য। তো বন্ধুরা, আজকে আমরা এই পল্লী সাহিত্য নিয়ে আলোচনা করলে আমরা যা জানতে পারবো, যে লেখক ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহের পরিচিতি বলতে পারবো, পল্লী সাহিত্যের স্বরূপ ব্যাখ্যা করতে পারবো, পল্লী সাহিত্যের অবলুপ্তির কারণ জানতে পারবো, পল্লী সাহিত্যের প্রয়োজন তা ব্যাখ্যা করতে পারবো, পল্লী সাহিত্য সংরক্ষণের উপায় বের করতে পারবো। তো বন্ধুরা, আমরা পাঠে ঢোকার পূর্বে লেখকের পরিচিতিটা জেনে নেই। লেখক সম্পর্কে কিছু তথ্য আমাদের জানা দরকার। বহু নির্বাচনী প্রশ্নে এগুলি প্রায়ই থাকে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ 1885 সালের 10 জুলাই পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলা বসিরহাট মহকুমার পেয়ারা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ভাষাতত্ত্বে 1912 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে MA ডিগ্রি এবং প্যারিসের সোরবন বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট লাভের গৌরব অর্জন করেন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যে গ্রন্থগুলি রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য রচনা হলো বাংলা ভাষার ইতিবৃত্ত, বাংলা সাহিত্যের কথা,
তার বিখ্যাত গ্রন্থ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ 1969 সালে 13 জুলাই তিনি মৃত্যুবরণ করেন। আমরা পাঠ বিশ্লেষণের পূর্বে এই পাঠের মধ্যে যে বিষয়গুলো আমরা লক্ষ্য করব সেই বিষয়গুলো নিয়ে আমরা কিছু টিকা আকারে দেওয়া রয়েছে। টিকা সম্পর্কে কিছু আমরা তথ্য জেনে নিই। এই টিকাগুলি, এই প্রবন্ধের মধ্যে এই টিকাগুলি বেশি ইম্পর্টেন্ট। এই পল্লী সাহিত্যের লেখক ডক্টর দীনেশচন্দ্র সেন কে নিয়ে এসেছেন। ডক্টর দীনেশচন্দ্র সেন 1866 সালে 3 নভেম্বর মানিকগঞ্জ জেলায় বকজুরি গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি সর্বপ্রথম বাংলা ভাষা ও সাহিত্য গ্রন্থে বাংলাদেশের লোক সাহিত্যের গৌরব ও মর্যাদা সাহিত্যের দরবারে তুলে ধরেন। তারই সম্পাদনায় ময়মনসিংহ গীতিকা এবং পূর্ববঙ্গ গীতিকা সম্পাদনা করেন। 1939 সালে ডক্টর দীনেশচন্দ্র সেন মৃত্যুবরণ করেন। এই ময়মনসিংহ গীতিকা তিনি সম্পাদনা করেন, মনে রাখতে হবে। এই পল্লী সাহিত্যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ রুমারুলা প্যারিসের একজন বিখ্যাত লেখক, ওনাকেও এই প্রবন্ধ অন্তর্ভুক্ত করেছেন। এই রুমারুলা 1866 সালে 29 জানুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি একজন ফরাসি সাহিত্যিক নাট্যকার, দার্শনিক ও প্রাবন্ধিক। যা ক্রিস্তফ উপন্যাসে তিনি নোবেল পুরস্কার পান। 1939 সালে 30 ডিসেম্বর রুমারুলা মৃত্যুবরণ করেন। আমরা পরের কয়েকটি টিকা লক্ষ্য করি। মদিনা বিবি, এই ময়মনসিংহ গীতিকা অন্তর্ভুক্ত লোকগাথা যে দেওয়ান মদিনার নায়িকা এই মদিনা বিবি। দেওয়ান মদিনার নায়িকা এই মদিনা বিবি। এই মদিনা বিবির কথাও তোমরা জানতে পারবে পল্লী সাহিত্যে। মনসুর বয়াতি, তিনি একজন পল্লী কবি। এই মনসুর বয়াতি সম্পর্কেও কবি এখানে উপস্থাপন করেছেন। এই দেওয়ান মদিনার লোকগাথা প্রখ্যাত একজন কবি ছিলেন এই মনসুর বয়াতি। ফোকলোর সোসাইটি, এই ফোকলোর সোসাইটি হলো একটি সমিতি যার মাধ্যমে লোকশিল্প, গান, উৎসব, অনুষ্ঠান কিংবা খেলাধুলার উপাদান সংগ্রহ করা হয়, প্রচার করা হয় এবং সংরক্ষণ গবেষণা কাজে নিয়োজিত থাকে এই ফোকলোর সোসাইটি। এই ফোকলোর সোসাইটি সর্বপ্রথম লন্ডনে এটি গঠিত হয়। তো এই ফোকলোর সোসাইটি সম্পর্কেও লেখক এখানে বোঝাতে চেয়েছেন তার এই প্রবন্ধে যে আমাদের বাংলাদেশেও এই পল্লী সাহিত্যকে সংরক্ষণ করার জন্য এরকম ফোকলোর সোসাইটি গড়ে তুলতে হবে। আমরা এখানে আরো কয়েকটি টিকা লক্ষ্য করি। লেম্প টেলস ফ্রম শেক্সপিয়ার, বিখ্যাত ইংরেজি নাট্যকার কবি উইলিয়াম শেক্সপিয়ার এই নাটকগুলি এই চার্লস ল্যাম্ব তিনি খুব সুন্দরভাবে কিশোরীদের জন্য লিখেছেন, রূপান্তরিত করেছেন। তাই উইলিয়াম শেক্সপিয়ারের যে নাটকগুলি রয়েছে, গল্পগুলি রয়েছে, এগুলি। দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার, এই দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার তিনি কিন্তু বাংলা সাহিত্যে এই রূপকথা সম্পর্কে প্রথম লেখেন।
এই প্রখ্যাত তার যে বাংলা ভাষার রূপকথা প্রখ্যাত রচয়িতা ও সংগ্রহ, তার গৃহীত জনপ্রিয় রূপকথার সংকলনটি 4টি খণ্ডে প্রকাশিত। এই খণ্ডগুলো হলো ঠাকুরমার ঝুলি, ঠাকুরদাদার ঝুলি, ডান দিদির থলে এবং দাদামশাইয়ের থলে। হ্যাঁ, শিশু কিশোরদের বাংলাদেশে এই ঠাকুরমার ঝুলি খুবই জনপ্রিয়। এই ঠাকুরমার ঝুলি এই দক্ষিণারঞ্জন মিত্র তিনি লিখেছেন। তারপরে আছে খনা, প্রাচীন ভারতের প্রখ্যাত নারী জ্যোতিষী। তিনি এই খনার ছড়াগুলো আনুমানিক 8ম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে রচিত। অজস্র খনার বচন যুগান্তর ধরে গ্রাম বাংলার জনজীবনের সাথে মিশে আছে। তো আমরা এতক্ষণ বেশ কয়েকটি টিকা নিয়ে আলোচনা করেছি। তো আমরা মূল যে বিষয় পল্লী সাহিত্য, সেই পল্লী সাহিত্য আমরা অনুচ্ছেদ বাই অনুচ্ছেদ আলোচনা করব। তো আমরা পল্লী সাহিত্য বলতে আমরা কি বুঝি সেটা প্রথমে আমরা জানি। দেখো, এখানে পল্লীর বিভিন্ন ছবি দেওয়া রয়েছে। হ্যাঁ, গ্রাম বাংলা, পল্লী মানুষের জীবন ও প্রকৃতি নিয়ে রচিত সাহিত্যই পল্লী সাহিত্য। এই যে জীবন এবং এই যে প্রকৃতি, এটা নিয়ে যে সাহিত্য রচিত হয় সেটাই হলো কি পল্লী সাহিত্য। লেখক পল্লী সাহিত্যে তিনি প্রথম যে অনুচ্ছেদটি নিয়ে এসেছেন, যে গ্রাম বাংলা শহরের মতো গায়ক, বাদক, নর্তক না থাকলেও তার অভাব নেই। চারদিকে কোকিল, দোয়েল, পাপিয়া প্রভৃতি পাখির কলগান, নদীর কুলকুল ধ্বনি, পাতার মর্মর শব্দ, শ্যামল শস্যের ভঙ্গিময় হিলাদুলা প্রচুর পরিমাণে শহরের অভাব এখানে পূর্ণ করে দিয়েছে। লেখক এখানে বোঝাতে চেয়েছেন যে পল্লী গ্রামে শহরের মতো ওই গায়ক কিংবা ওই বাদক, নর্তক, হ্যাঁ, কিংবা ওই নায়িকা, যাই বলো শহরে যেগুলি প্রচলিত রয়েছে সেগুলি হয়তো এই গ্রাম বাংলা নেই। কিন্তু গ্রাম বাংলা চারদিকে যে ছড়িয়ে রয়েছে সাহিত্য কিংবা এই গায়ক, বাদক, নর্তক, তার কিন্তু অভাব নেই। ওইখানে হয়তো বাদ্যযন্ত্র দিয়ে শহরে গান বাজনা করা হয়, কিন্তু লেখক এখানে বলতেছেন যে কোকিলের যে কোকিল, দোয়েল, এই যে পাখিদের কলধ্বনি কিংবা পাতার মর্মর শব্দ, হ্যাঁ, আমরা যখন পাতা গ্রামের মাটিতে যখন বিভিন্ন রকমের পাতা পড়ে থাকে, সেখান দিয়ে যখন মানুষ চলাফেরা করে সেখানে একটা শব্দ হয়, হ্যাঁ, ওই শব্দের কথাই লেখক এখানে বলতেছেন যে পাতার মর্মর শব্দ। শ্যামল শস্যের ভঙ্গিময় হিলাদুলা প্রচুর পরিমাণে কিন্তু আমরা এই গ্রামের মধ্যে রয়েছে। এগুলি একটি গানের কিংবা নাচের একটা অনুসর্গ হতে পারে। লেখক এখানে এটাই বোঝাতে চেয়েছেন। পরের অনুচ্ছেদে বলতেছেন যে পল্লীর ঘাটে মাঠে, পল্লীর আলো বাতাসে, পল্লীর প্রত্যেক পরতে পরতে সাহিত্য ছড়িয়ে আছে। কিন্তু বাতাসের মধ্যে বাস করে যেমন আমরা ভুলে যাই বায়ু সাগরে আমরা ডুবে আছি, তেমনি পাড়াগাঁয়ে থেকে আমাদের মনেই হয় না যে এত বড় সাহিত্য ও সাহিত্যের উপকরণ ছড়িয়ে আছে। লেখক এই জায়গায় বলতেছেন যে পল্লীর ঘাটে, পল্লীর আলো বাতাসে, পল্লীর প্রত্যেক পরতে পরতে কিন্তু সাহিত্য ছড়িয়ে আছে। যেমন এই যে বাতাস, অফুরন্ত বাতাস, আমরা কিন্তু এত বাতাস পাওয়ার কারণে আমরা বুঝি না যে বাতাস আছে কি আছে নেই, কিংবা বাতাসের মধ্যে ডুবে আছি সেটা আমাদের মনেই হয় না। এরকম এই পল্লী, এই গ্রামে এত সাহিত্য ছড়িয়ে আছে চারদিকে, সেগুলি কিন্তু আমাদের চোখে পড়ছে না। লেখক এই অনুচ্ছেদে
তিনি শ্রদ্ধেয় ডক্টর দীনেশচন্দ্র সেন ময়মনসিংহের গীতিকা, আমরা টিকার মধ্যে আলোচনা করেছি যে সম্পাদনা করেছিলেন ময়মনসিংহের গীতিকা, সম্পাদনা করে দেখিয়েছেন সাহিত্যের কি এক অমূল্য খনি পল্লী জননীর বুকে কোণে লুকিয়ে আছে। সুদূর পশ্চিমে সাহিত্য রসিক রুমারুলা, এই যে রুমারুলা পর্যন্ত ময়মনসিংহের মদিনা বিবির সৌন্দর্যে মুগ্ধ হয়েছেন। মনসুর বয়াতির মতো আরো কত পল্লী কবি শহরের চক্ষুর আগুচরে পল্লীতে আত্মগোপন করে আছেন। কে তাদের সাহিত্য মজলিসে এসে জগতের সঙ্গে চেনাশোনা করিয়ে দেবে? প্রশ্ন করতেছেন কবি লেখক। আজ যদি বাংলাদেশের প্রত্যেক পল্লী থেকে এসব অচেনা কবিদের গাথা সংগ্রহ করে প্রকাশ করা হতো, তাহলে দেখা যেত বাংলার মুসলমানরা সাহিত্য সম্পদে কত ধনী। কিন্তু হায়, এই কাজের জন্য স্বেচ্ছাসেবক দল কই? লেখক এই জায়গায় ওই ডক্টর দীনেশচন্দ্র সেন, তিনি যে প্রথম সম্পাদনা করেছেন গ্রাম বাংলার সাহিত্য নিয়ে, এই ময়মনসিংহের গীতিকা, এখানে কিন্তু তিনি দেখিয়েছেন যে এই পল্লী সাহিত্যে এবং এই পল্লী সাহিত্য আমাদের কত সমৃদ্ধ। আমাদের এখানে যে কত কবিদের, গায়কদের অনেক লুকিয়ে রয়েছে, সাহিত্য লুকিয়ে রয়েছে। যে সাহিত্য দেখে ওই রুমারুলা, যিনি পশ্চিমা সাহিত্য রসিক, তিনি কিন্তু এই মদিনা বিবির, ময়মনসিংহের গীতিকার যে নায়িকা ছিল মদিনা বিবির সৌন্দর্য কিন্তু তিনি মুগ্ধ হয়েছেন, তার অভিনয় দেখে, তার সৌন্দর্য দেখে। মনসুর বয়াতির মতো কিন্তু অনেক পল্লী কবি এই আমাদের এই গ্রাম বাংলায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কিন্তু এখানে এই তাদের যে এই এত সমৃদ্ধ যে একটি সাহিত্য আমাদের গ্রাম বাংলায় লুকিয়ে রয়েছে, সেগুলি একত্রে সংগ্রহ করার কিন্তু কোনো স্বেচ্ছাসেবক দল, কবি প্রশ্ন করতেছেন যে স্বেচ্ছাসেবক দল কোথায়, যে এগুলি সংগ্রহ একসাথে করবে, এগুলি সংরক্ষণ করবে, সম্পাদনা করবে, এরকম লোকের অভাব আমাদের দেশে। অথচ আমাদের এই সাহিত্য নিয়ে এই রুমারুলার মতো সাহিত্যিক, তারাও কিন্তু মুগ্ধ হয়েছেন আমাদের এই সাহিত্য দেখে। এই অনুচ্ছেদে তিনি বলতেছেন যে আমরা পল্লী গ্রামে বুড়ির মুখে কত জিল্লি মুখর। এই যে সন্ধ্যার সময় জিনি পোকা যে মিটমিট করে জ্বলে, তার কথাই বলা হচ্ছে যে জিল্লি মুখর সন্ধ্যাকালে যেসব কথা শুনতে শুনতে ছেলেবেলায় ঘুমিয়ে পড়েছি, সেগুলি না কত মনোহর, কত চমকপ্রদ। আরব উপন্যাসে আলাউদ্দিন আশ্চর্য প্রদীপ, আলিবাবা ও 40 দস্যু প্রভৃতির চেয়ে পল্লীর উপকথাগুলো মূল্য কম নয়। আধুনিক শিক্ষার কর্মশালার স্রোতে এগুলো বিস্তৃতির অতল গর্ভে তলিয়ে যাচ্ছে। এখনকার শিক্ষিত জননী সন্তানকে আর রাখালের পিঠা গাছের কথা, রাক্ষসপুরীর ঘুমন্ত রাজকন্যার কথা বা পঙ্খিরাজ গুড়ার কথা শোনাই না। লেখক বলতেছেন যে এক সময় আমরা যখন ছোট ছিলাম, সেই সময় এই সন্ধ্যার সময় জিনি পোকা যখন মিটমিট করে জ্বলত, প্রকৃতি যে একটা সৌন্দর্য ছিল, সেই সৌন্দর্যের মধ্যে আবার মায়েরা তারা কি করতো, বাচ্চাদেরকে, ছেলে মেয়েদেরকে সেই বিভিন্ন রকমের গল্প, বিভিন্ন রকমের পড়ে, যেমন ওই যে পঙ্কিরাজে গুড়ার কথা, রাখালের পিঠা গাছের কথা, রাক্ষসপুরীর ঘুমন্ত রাজকন্যার কথা, এগুলি বলতে বলতে ছেলেমেয়েরা ঘুমিয়ে পড়তো শুনতে শুনতে। কিন্তু এখন আর এই শিক্ষিত জননীরা এই গ্রাম বাংলার ঐতিহ্য, গ্রাম বাংলার যে ছড়া, গ্রাম বাংলার যে বিভিন্ন রকমের ছড়া রয়েছে, সেগুলি কিন্তু আর শোনায় না। তারা কি শোনায়? তাদের কাছে এখন ওই যে আরবের যে রয়েছে, গল্প রয়েছে, সেগুলি শোনায়।
তাদের কাছে বলেন আরব্য উপন্যাসের গল্প কিংবা লেমস টেলস ফ্রম শেক্সপিয়ারের গল্পের অনুবাদ, ফলে কোনো সুদূর অতীতের সাক্ষী স্বরূপে এই রূপকথা নষ্ট হয়ে অতীতের সঙ্গে আমাদের সম্বন্ধ লুপ করে দিচ্ছে। যদি আজ বাংলা সমস্ত রূপকথা সংগৃহীত হতো, তবে কোনো প্রতাত্ত্বিক গবেষণা করে দেখিয়ে দিতে পারতেন যে বাংলার নিবৃত্ত কোনো পিতামহী মাতামহীর গল্প ভারতীয় উপমহাদেশের অন্য প্রান্তে কিংবা ভারত উপমহাদেশের বাইরে সিংহল, সুমাত্রা, ঝাবা, কম্বোডিয়া প্রভৃতির স্থানে এমনইভাবে প্রচলিত আছে। বলতেছে এখানে আর রাখালের পিঠার গাছের কথা ছেলে মেয়েদেরকে মা বাবারা শোনান না, শোনান ওই আরবের যে আলিবাবার 40 দস্যু কিংবা আলাউদ্দিন আশ্চর্য প্রদীপ এই ধরনের, কিংবা শেক্সপিয়ারের যে অনুবাদ করা যে গল্প যে ছড়া, সেগুলি ছেলে মেয়েদেরকে শোনানো হচ্ছে। তার ফলে কি হচ্ছে, আমাদের যে ইতিহাস ঐতিহ্য রয়েছে, আমরা যে জিনিসগুলি লালন করি, সেই জিনিসগুলি কিন্তু বর্তমান প্রজন্ম সেগুলি আর শুনতে পাচ্ছে না। সেই ইতিহাসের সাথে তার সম্পর্কটা কি নষ্ট হয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে। হ্যাঁ, অথচ আমরা দেখতে পাচ্ছি আমাদের এই সাহিত্য ভারতীয় উপমহাদেশেই না, ভারতের বাহিরে শ্রীলঙ্কা, সুমাত্রা কিংবা ঝাবা কিংবা কম্বোডিয়া প্রভৃতি দেশেও কিন্তু এই আমাদের এই পল্লী সাহিত্যের বিভিন্ন ছড়া এগুলি তারা তাদের ছেলে মেয়েদেরকে মা বাবারা শোনাচ্ছেন, অথচ আমাদের এখানে অবহেলিত। লেখক এই অংশে বলতেছেন যে হয়তো এশিয়ার বাইরে ইউরোপ খণ্ডেও লিথুনিয়া কিংবা ওয়েলসের কোনো পল্লী রমণী এখনো হুবহু বা কিছু রূপান্তরিত ভাবে সেই উপকথাগুলো তার ছেলে পুলে বা নাতি পুতাকে শোনাচ্ছে। কে আছে এই উপকথাগুলো সংগ্রহ করে তাদের অবশ্যম্ভাবী ধ্বংসের হাত থেকে রক্ষা করবে? লেখক এখানে আফসোস করে বলতেছেন যে আমরা যেটাকে ফেলে দিচ্ছি, আমরা বিদেশি সাহিত্য চর্চা করছি, অথচ আমাদের এই সাহিত্য, এই দুটি দেশের কথা বলতেছে যে লিথুনিয়া কিংবা ওয়েলসের, ইউরোপের এইসব অঞ্চলে, শুধু এশিয়া না, ইউরোপের বিভিন্ন অঞ্চলেও তাদের ছেলে মেয়েদেরকে তাদের মা বাবা আমাদের এই পল্লী সাহিত্যের বিভিন্ন ছড়া, উপন্যাস, গল্প এগুলি শোনাচ্ছে, অথচ আমরা আমাদের ছেলে মেয়েদেরকে সেগুলি শোনাচ্ছি না, ফলে হারিয়ে যাচ্ছে আমাদের এই ঐতিহ্য। লেখক বলতেছেন কে আমাদের এই সাহিত্য ধ্বংসের হাত থেকে রক্ষা করবে, কে এগুলি সংগ্রহ করবে, কে এগুলি সম্পাদনা করবে? তিনি তা প্রশ্ন রাখছেন যে এগুলি এই ধ্বংসের হাত থেকে আমাদেরকে কে রক্ষা করবে, এই সাহিত্যটাকে কে বাঁচিয়ে রাখবে? পরের অংশে আমরা শেক্সপিয়ারে পড়েছি রাক্ষসদের বাধা গুলি হচ্ছে ফি ফো ফান, স্মেল দ্য ব্লাড অফ এ ব্রিটিশ ম্যান এর সঙ্গে তুলনা করে পল্লীর হাউ মাউ খাও, মানুষের গন্ধ পাও, এর সাদৃশ্য হলো কোথা থেকে? তবে কি একদিন এই সাদা ইংরেজ ও কালো বাঙালি পূর্বপুরুষগণ ভাই ভাই রূপে একই তাঁবুর নিচে বাস করত? প্রশ্ন করতেছেন লেখক। সে আজ কতদিনের কথা কে জানে? বলতেছে এই যে শেক্সপিয়ারের যে বিভিন্ন ছড়া রয়েছে, বুলি রয়েছে, এর সাথে আমাদের যে পল্লী বাংলায় যে বুলিগুলি রয়েছে, ছড়াগুলি রয়েছে, এর মধ্যে একটা মিল খুঁজে পাচ্ছেন লেখক। এখন বলতেছে এই এত মিল কোথায় হলো? বিদেশি লেখকের সাথে বাঙালিদের কথা, পল্লী গ্রামের লেখকদের কথা, এটা এত মিল কেন? তাহলে কি ইংরেজ, সাদা ইংরেজ কিংবা বাঙালি তারা কি পূর্বপুর একসাথেই থাকতো? তারা কি ভাই ভাই? ওইটাই বলতেছে যে তারা কি এক তাঁবুর নিচে বাস করতো? সে আজ কত দিনের কথা কে জানে? হয়তো এটা অনেক আগের কথা ছিল, এখন এই সময়ে এসে সেগুলো হারিয়ে যাচ্ছে। আমরা লেখক এখানে আরো বেশ কিছু উপমা তুলে ধরেছেন যে আমরা কথায় কথায় প্রবাদ বাক্য জুড়ে দিই।
প্রবাদ বাক্য হলো যে জিনিসগুলি যে দীর্ঘদিন ধরে লোকমুখে যেগুলি প্রচলিত ছিল কিংবা বিশ্বাসযোগ্য ছিল, এরকম যে বাক্য আমরা ব্যবহার করতাম গ্রাম বাংলায় যে কোনো কথার ছলে কিংবা বিভিন্ন পরিবেশ পরিস্থিতিতে, সেই কথাগুলি তিনি এখানে বলতেছেন যে আমরা কথায় কথায় প্রবাদ বাক্য জুড়ে দিই। যেমন দাঁত থাকতে দাঁতের মর্যাদা নেই, দড়ি মাছ না ছই পানি, আপনি বাঁচলে বাপের নাম, এরকম আর কত কি। তারপর ডাকের কথা আছে, খনার বচন আছে, যেমন ধরুন কলা রুয়ে না কেটো পাত, তাতেই কাপড় তাতেই বাদ। বলতেছে এই যে দেখো এখানে প্রবাদ বাক্য কিংবা ছড়া কিংবা খনার বচন এখানে রয়েছে যে দাঁত থাকতে দাঁতের মর্যাদা আমরা দিতে জানি না। এই যে আমাদের পল্লী সাহিত্য রয়েছে, অথচ আমরা এই জিনিসগুলি মর্যাদা দিচ্ছি না, এগুলি সংগ্রহ করার কোনো তাগিদ অনুভব করছি না। এই কারণে কিন্তু এই উদাহরণগুলি তিনি নিয়ে এসেছেন। হ্যাঁ, দড়ি মাছ নাচই পানি, আপনি বাঁচলে বাপের নাম, মানে নিজের স্বার্থটাকে বড় করে দেখা। তারপরে তিনি আরো বলতেছেন যে কলা রুয়ে না কেটু পাত, তাতেই কাপড় তাতেই বাদ। এগুলি কিন্তু গ্রাম বাংলার প্রচলন ছিল যে কলা গাছ যদি একবার রোপণ করা হয়, এটা যদি তুমি ধ্বংস না করো, না কেটে ফেলো, না তুলে ফেলো, তাহলে কিন্তু এখান থেকে তুমি তোমার সংসার চলবে। হ্যাঁ, তোমার বাদ কাপড়ের ব্যবস্থা হবে এই কলা গাছের কলা বিক্রি করে। হ্যাঁ, এই কারণে বলতেছেন যে এই প্রবাদ বাক্যগুলি কিন্তু গ্রাম বাংলা বিভিন্ন সময় ছড়িয়ে ছিটিয়ে ছিল। প্রবাদ বাক্যে এবং ডাক ও খনার বচনে কত যুগের বৈদর্শনের পরিপক্ক ফল সঞ্চিত হয়ে আছে, কে তা অস্বীকার করতে পারে? শুধু তাই নয়, জাতির পুরনো ইতিহাসের অনেক গোপন কথাও এর মধ্যে খুঁজে পাওয়া যায়। দেখো, যেহেতু আমরা এই বাঙালিরা, আমাদের গ্রাম নির্ভর একটি দেশ বাংলাদেশ, হ্যাঁ, এখানে গ্রামের সাহিত্য কিংবা সব কিছু কিন্তু গ্রাম নির্ভর। এই গ্রামের সাথেই কিন্তু বাঙালিদের ইতিহাস। এখন আমাদের সাথে এই জিনিসগুলি হারিয়ে যাওয়ার ফলে, এই পল্লী সাহিত্য হারিয়ে যাওয়ার ফলে আমরা কিন্তু ইতিহাস থেকেও কিন্তু হারিয়ে যাচ্ছি। এই অংশে লেখক বলতেছেন যে তারপর ধরুন ছড়ার কথা, কথায় কথায় ছেলে মেয়েগুলো ছড়া কাটতে থাকে। রোদের সময় বৃষ্টি হচ্ছে, অমনি তারা সমস্বরে ঝংকার দিয়ে উঠে, রুদ হচ্ছে, পানি হচ্ছে, খেকশিয়ালির বিয়ে হচ্ছে। যে বৃষ্টিও পড়তেছে, রুদও হইতেছে, তখন কিন্তু আমরাই ছেলেবেলায়, হ্যাঁ, যখন এরকম পরিস্থিতির সৃষ্টি হতো তখন কিন্তু আমরা এই ছড়াগুলি কাটতাম। কিন্তু বর্তমানে ছেলেমেয়েরা এগুলি কিন্তু এদের সাথে, এই ছড়ার সাথে তারা এখন ভুলেই যাচ্ছে, তারা এইগুলির সাথে কোনো পরিচিত হচ্ছে না। কারণ যারা অভিভাবক পিতামাতা, তারা তাদের এই ছড়াগুলি শোনাচ্ছে না। মায়ের গুম্পারানি গান ও খুকির ছড়া হচ্ছে সরল প্রাণীর জীবন্ত উৎস, কিন্তু আজ দুঃখের দৈনিক প্রাণে সুখ নেই, ছড়ার ক্রমেই লুকে ভুলে যাচ্ছে। মানুষ এখন বিভিন্ন রকমের মধ্যে তাদের জীবনযাপন আধুনিকতার ছোঁয়ায় শহর কেন্দ্রিক হয়ে যাওয়ার কারণে তারা গ্রাম বাংলার যে ঐতিহ্য, গ্রামের যে সাহিত্য, হ্যাঁ, গ্রামের মধ্যে যে প্রবাদ বাক্য ছড়া, বিভিন্ন রকমের যে ঐতিহ্য রয়েছে, সেগুলি কিন্তু আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। শুধু ছড়া কেন, খেলাধুলার কত না বাধা গত আছে বা ছিল আমাদের এই দেশে। যখন ফুটবল, ব্যাট বলের নাম কারো জানা ছিল না, তখন কবাডি খেলার খুব ধুম ছিল। সেই খেলার সঙ্গে কত না বাধা বলি ছেলেরা ব্যবহার করত। হ্যাঁ, যেমন হাডুডু খেলা আমরা যেটাকে বলি, হ্যাঁ, এই কাবাডি খেলা, এখন কিন্তু ছেলেমেয়েরা এই কাবাডি খেলা খেলে না। হ্যাঁ, কিন্তু এই যে আজকে না 20 বছর আগেও কিন্তু এই কাবাডি খেলার ব্যাপক প্রচলন ছিল। হ্যাঁ, আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু আমরা এই খেলার সাথেই পরিচিত ছিলাম। হ্যাঁ, ওই ব্যাট কিংবা বলের যে খেলা, ফুটবল, এগুলি তখন ছিল না। দেখো, এই কাবাডি খেলা যখন হতো তখন কিন্তু এক পক্ষ আরেক পক্ষে বলতো যে 1 হাত বুল্লা 12 হাত সিং, উড়ে যায় বললা দা তিন তিন, দা তিন তিন। এভাবে কিন্তু এই খেলার মধ্যে এই বলিগুলি আওড়াতো। আবার ওই যে ছেলে মেয়েরা, ছোট ছোট মেয়েরা যখন খেলাধুলা করতো, হ্যাঁ, তারা কিন্তু কাঁচা মাছ
কানামাছি ভু ভু, যাকে পাবে তাকিয়ে ছু, এই ধরনের চোখ বেঁধে এই খেলাগুলি কিন্তু ছেলেরা মেয়েরা খেলা খেলতো। এখন কিন্তু এই খেলাগুলো হারিয়ে গেছে। এই কারণে লেখক এই যে পল্লী সাহিত্য, এই যে আমাদের যে ঐতিহ্য, সেই যে এটা যে হারিয়ে যাচ্ছে, হ্যাঁ, সেই জিনিসগুলি কিভাবে সংরক্ষণ করা যায়, সেই জিনিসগুলোকে তিনি সামনে নিয়ে এসেছেন তার এই প্রবন্ধের মাধ্যমে। ধরুন পল্লী গানের কথা, পল্লী সাহিত্য সম্পদের মধ্যে অমল রত্ন বিশেষ, সেই জারি গান, হ্যাঁ, সেই বাটিয়ালি গান, সেই রাখালি গান, মারফতি গান, গানের এক অফুরন্ত ভাণ্ডারে পল্লী ঘাটে মাঠে ছড়ানো রয়েছে। তাতে কত প্রেম, কত আনন্দ, কত সৌন্দর্য, কত তথ্য জ্ঞান উতপ্রোতভাবে জড়িয়ে আছে। শহরে গানের প্রভাবে সেগুলো এখন বর্বর চাষার গান বলে ভদ্র সমাজে আর বিকায় না। হ্যাঁ, এখন ভদ্রলোকরা ওই পশ্চিমা সাহিত্যের লালন করতে করতে আমাদের যে এত সুন্দর সুন্দর গান ছিল, আমাদের যে এত সুন্দর গানের কথা ছিল, সেই জারি গান, সেই বাটিয়ালি গান, রাখালি গান, সেগুলি কিন্তু আর গায় না কেউ। এখন কেউ যদি এটা গাইতে চায় তাহলে বলবে সে চাষা ভূষা, তাদের সে কিছুই শিখেনি, আধুনিকতার কোনো ছোঁয়া তাদের মধ্যে নেই। এইভাবে কিন্তু আমাদের এই গানগুলি হারিয়ে যাচ্ছে, আমরা এইগুলি চর্চার মধ্যে রাখছি না। কিন্তু ধরেন এই যে গানের কথা বলা হলো যে মন মাঝি তোর বৈঠানে রে আমি আর বইতে পারলাম না, এই যে গানের যে একটা সুন্দর কথা, এই কথা কিন্তু এখন আর আধুনিকতার যে শহর কেন্দ্রিক যে গান বাজনা রয়েছে সেগুলির মধ্যে কিন্তু এগুলি খুঁজে পাওয়া যাচ্ছে না। এই গানটির সঙ্গে আপনার শহরের গানের কোনো তুলনা হতে পারে, কিন্তু ধারাবাহিক রূপে সেগুলি সংগ্রহের জন্য কোনো চেষ্টা হচ্ছে কি? এই যে মন মাঝি তোর বৈঠানের আমি আর বইতে পারলাম না, এই যে গান, এই যে গানের কথা, এই যে গ্রাম বাংলার যে গান বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছে, সেগুলি কিন্তু সংগ্রহের কোনো উদ্যোগ আমাদের এই দেশে নেই। আমাদের আজ দরকার হয়েছে শহরের সাহিত্যের বালাখানার পাশে গেউ সাহিত্যের জোড়া বাংলা গড় তুলতে। আজ অনেকের আত্মা ইট পাথর ও রুলার কৃত্রিম বাদন থেকে মুক্ত হয়ে মাটির ঘরে মাটির মানুষ হয়ে থাকতে চাচ্ছে। তাদের জন্য আমাদের কিছু গড়াগাথার দরকার আছে। বলতেছে যে এই যে আজকে শহরের যে সাহিত্য রয়েছে, এই শহরের সাহিত্যের পাশাপাশি আমাদের এই গ্রাম বাংলার যে সাহিত্য, সেই সাহিত্যকে আমাদের কিন্তু গড়ে তুলতে হবে। শহরের সাহিত্যের পাশাপাশি আমাদের এই গ্রামের সাহিত্যটাকে। ইউরোপ আমেরিকায় আজ এই প্রোলিটারিয়েটের সাহিত্য ক্রমে আদরের আসন পাচ্ছে, আমাদের দেশেও পাবে। কিন্তু কোথায় সেই পল্লী কবি, উপন্যাসিক ও সাহিত্যিক যারা নিখুঁতভাবে এই পল্লীর ছবি শহরের চশমা আঁকা চোখের সামনে ধরতে পারবেন? বলতেছে যে আমেরিকা কিংবা ইউরোপে প্রোলিটারিয়েটেড মানে ওই যে শ্রমিকদের নিয়ে যে গান, নিম্নজীবী মানুষদেরকে যে নিয়ে গান বাজনা কিংবা সাহিত্য, সেটা কিন্তু এই সাহিত্য চর্চাটা কিন্তু ইউরোপ কিংবা আমেরিকায় হচ্ছে। অথচ আমাদের দেশে আমরা কিন্তু সেটাকে এভাবে এই সাহিত্যটা তুলে ধরতে পারছি না। এখন আমাদের লেখক বলতেছেন যে এরকম সাহিত্যিক কিংবা এরকম কবি, উপন্যাসিক যারা এই পল্লী গ্রাম থেকে এগুলি সংগ্রহ করে শহরের সাহিত্যের পাশে নিয়ে দাঁড় করাবে, নিখুঁতভাবে সুন্দর করে শহরের মানুষগুলি যে আজকে এই সাহিত্যটা দেখতে পাচ্ছে না, সেই তাদের চোখের সামনে ধরে তুলবে। এই জন্য তিনি প্রশ্ন রাখছেন যে এরকম সাহিত্যিক কোথায় আমরা খুঁজে পাব? এই সমস্ত রূপকথা, পল্লী গাথা ছড়া প্রভৃতি পল্লী সাহিত্য দেশের আলু বাতাসের মতো সকলেরই সাধারণ সম্পত্তি। তাতে হিন্দু মুসলমান কোনো ভেদ নেই। যেরূপ মাতৃস্তনে সন্তান মাত্রই অধিকার, সেরূপ এই পল্লী সাহিত্য পল্লী জননীর হিন্দু মুসলমান সকল সন্তানের সমান অধিকার। তাই পল্লী সাহিত্যের দিকে পল্লী জননীর সকল সন্তান মনোযোগ দিতে। বলতেছে এখানে এই বাংলার যে সাহিত্য, পল্লী যে সাহিত্য, এখানে ধর্মের মধ্যে কোনো ভেদাভেদ নেই। হিন্দু হোক মুসলমান সকলের সম্পত্তি এটা। মায়ের দুধের যেরকম ছেলে কিংবা মেয়ে সকল সন্তানেরই যেমন যার মায়ের দুধের অধিকার রয়েছে, এরকম এই বাংলাদেশের যে এই পল্লী গ্রামের যে সাহিত্য, সেই সাহিত্যের অধিকার হিন্দু মুসলমান সব ধর্মের মানুষেরই রয়েছে।
আর এটা সংরক্ষণের দায়িত্ব হিন্দু মুসলমান সকলকে নিতে হবে, মনোযোগ দিতে হবে এই সাহিত্যটাকে বাঁচিয়ে রাখার জন্য। কবি লেখক এখানে বলতেছেন একবার শেষ দিক দিয়ে যে এক বিরাট পল্লী সাহিত্য বাংলায় ছিল, তার কঙ্কাল বিশেষ কিছু এখনো কিছু আছে, সময়ের রুচির পরিবর্তনে সেই অনাদৃত হয়ে ধ্বংসের প্রতি দাঁড়িয়েছে। দেখা সেকেলে পাড়া গায়ের লোক ছাড়া সেগুলো আর কেউ আদর করে না। যদি পল্লী সাহিত্যের দিকে পল্লী যদুতির সন্তানেরা মনোযোগ দেয় তবেই আমার মনে হয় এরূপ পল্লী সাহিত্য সবার আয়োজন সার্থক হবে, নচেত এ সকল কেবলই বোয়া, কেবলই পক্ষিকা। ওই যে তিনি বলতেছেন যে এই এখন তো ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়েই গেছে, আমরা শহরকে নিয়ে আছি, শহরের সাহিত্য নিয়ে আছি, শহরের গান বাজনা নিয়ে আছি। লেখক বলতেছেন যে আমরা যদি এখনো সময় আছে যে কঙ্কাল বিশেষ সর্বশেষ কিছু যাই আছে সেগুলি যদি আমরা একত্রিত করতে পারি, সেই সাহিত্যটাকে যদি আমরা এই গ্রাম বাংলা সাহিত্যটাকে যদি আমরা আবার যত্ন সহকারে সম্পাদনা করতে পারি, তাহলে হয়তো আমরা এই পল্লী সাহিত্যটাকে টিকিয়ে রাখতে পারবো। এই যে আমি প্রথম থেকে বলেছিলাম যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ময়মনসিংহের যে একটি সাহিত্য সম্মেলনে ময়মনসিংহের সাহিত্য সম্মেলনে সভাপতির ভাষণে যে তিনি একটি ভাষণ দিয়েছিলেন এই পল্লী সাহিত্য নিয়ে, ওই ভাষণের কিন্তু একটি রূপ তিনি দিতে চেয়েছিলেন এই তার এই পল্লী সাহিত্যে। এইটাই বলতেছে, ওই মিটিংয়ের মধ্যেই বলতেছে সমাপনী ভাষণের মধ্যে, যদি আজকে যে এই যে পল্লী সাহিত্য নিয়ে যে মিটিং হচ্ছে, যে আলোচনা হচ্ছে, এটা লোক দেখানো হবে যদি আমরা এগুলি সংরক্ষণের ব্যবস্থা না করতে পারি। এই কারণে তিনি বলতেছেন এগুলি কেবলই ভুয়া হবে, কেবলই ফক্কিকার হবে, মানে দুকা হবে, হবে। এটাকে আমরা যদি সংরক্ষণের ব্যবস্থা না করতে পারি। তো আমরা এই প্রবন্ধে মূল যে বিষয়গুলি লেখক এখানে বোঝানোর চেষ্টা করেছে যে আমাদের পল্লী গ্রামে যে সাহিত্য চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সেই সাহিত্যটাকে যদি আমরা সুন্দরভাবে বিভিন্ন গান, ছড়া, খনার বছর, বিভিন্ন প্রবাদ বাক্য, নাটক, উপন্যাস, কবিদের কবিতা, এই পল্লী কবি যারাই রয়েছে তাদের সকল সাহিত্য যদি আমরা সুন্দরভাবে এক জায়গায় সংরক্ষণের ব্যবস্থা করি, তাহলে দেখা যাবে যে বিশ্বের অন্যান্য দেশের সাহিত্য থেকেও আমাদের এই বাংলা সাহিত্য, আমাদের এই মুসলিম সমাজের যে সাহিত্য, এটা কোনো অংশে কম হবে না। তাদের মতো একটি সমৃদ্ধ উচ্চ একটি সাহিত্য আমাদের এই বাংলাদেশে লুকিয়ে রয়েছে। তো আমাদের এখন দরকার উদ্যোক্তা যারা, আমাদের এই দরকার এই গ্রাম বাংলা ছড়িয়ে ছিটিয়ে থাকা সাহিত্যটাকে একত্রিত করে পুস্তক আকারে এগুলোকে সম্পাদনা করা। এইটাই কিন্তু তিনি এই লেখক এই জায়গায় তার এই প্রবন্ধের মধ্যে এই জিনিসটাই বোঝাতে চেষ্টা করেছেন। তোমরা একটি একক কাজ বাড়িতে খাতায় লিখে দাও, বাড়িতে চেষ্টা করবে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পর্কে 5টি বাক্য লিখো। আচ্ছা, দলগত কাজ আমরা দিলাম না, আমরা কিছু এই প্রবন্ধের যা আলোচনা করেছি তা থেকে কিছু মূল্যায়ন করি। মদিনা বিবির সৌন্দর্যে কে মুগ্ধ হয়েছিলেন? তোমরা বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পারছো উত্তরটা কি হবে। শেক্সপিয়ার, শেলি কিংবা রোমারুলা, ডক্টর দীনেশচন্দ্র সেন। কে মুগ্ধ হয়েছিলেন? রোমারুলা। পল্লী সাহিত্য প্রবন্ধে লেখক কি আবেদন করেছেন? নিশ্চয়ই উত্তরটি খুঁজে পেয়েছ। আধুনিক সাহিত্যের প্রসার রোধ করা, পল্লী সাহিত্যকে পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা, পল্লী সাহিত্যকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা, সুখ দুঃখ নিয়ে গ্রন্থ রচনা করা। সঠিক উত্তরটি হবে পল্লী সাহিত্যকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা। তিনি কিন্তু এই যে বাংলা সাহিত্যটা, বাংলা সাহিত্যের যে পল্লী সাহিত্যের যেটা রয়েছে সেটা যে ধ্বংস হয়ে যাচ্ছে শহরের সাহিত্যের কারণে, এটাকে শহরের সাহিত্যের পাশাপাশি আমাদের এই পল্লী সাহিত্যটাকে রক্ষা করতে হবে। এই ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য কিন্তু লেখক তার প্রবন্ধে বোঝাতে চেয়েছেন। পীরেই বসে পেরুর খবর প্রবাদ বাক্যটি সম্পর্কে কার সাথে? ধর্মের সাথে, নৃতত্ত্বের সঙ্গে, ইতিহাসের সঙ্গে না বিজ্ঞানের সঙ্গে? সঠিক উত্তরটি হবে ইতিহাসের সঙ্গে। লেখক
কোনগুলোকে সরল প্রাণীর জীবন্ত উৎস বলেছেন? ক পল্লী গান, প্রবাদ, প্রবচন, ঘুমপাড়ানির গান, না ঘনার বচন? কোনটা জীবন্ত উৎস বলেছেন? জীবন্ত উৎস হলো ঘুমপাড়ানির গান। তো বন্ধুরা, তোমরা বাড়িতে এই যে বাড়ির একটা কাজ দিচ্ছি, তোমরা খাতায় সুন্দর করে তুলে নাও, এটা সুন্দর করে লেখার চেষ্টা করবে। পল্লীর প্রত্যেক পরতে পরতে ছড়িয়ে আছে সাহিত্য, এই উক্তিটি বিশ্লেষণ করে একটি প্রতিবেদন রচনা করো। দেখো, এই বাড়ির কাজটার মধ্যে কিন্তু পুরা গল্পের, পুরা প্রবন্ধের যে লেখক যে জিনিসটাই বোঝাতে চেয়েছেন, মূল যে মেসেজ এটার মধ্যে কিন্তু রয়েছে। এই যে পল্লীর প্রত্যেক পরতে পরতে কিন্তু এই যে ছড়িয়ে আছে সাহিত্য, সেটাকে আমরা কিভাবে সংগ্রহ করতে পারি, সংরক্ষণ করতে পারি, এটাই কিন্তু তিনি বোঝানোর চেষ্টা করেছেন। তো তোমরা এই প্রতিবেদনটি রচনা আকারে লিখবে। তো বন্ধুরা, আজকে মতো এইখানে আমি আমার এই ক্লাসটি শেষ করতে যাচ্ছি। তো যেখানেই তোমরা থাকো না কেন, স্বাস্থ্যবিধি মেনে সুন্দরভাবে ঘরে অবস্থান করবে এবং বাইরে প্রয়োজনের স্বার্থে যখন বাইরে যাবে অবশ্যই মাস্ক ব্যবহার করবে। সকলকেই ধন্যবাদ জানিয়ে আমি আজকে আমার এই ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।